পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টির সাথে হাতাহাতি হয়েছে। বাজেটের শেষ দিন হয় এই ঘটনা। অধিবেশন চলাকালীন বাজেট নিয়ে দ্বিমত দেখা দেয় ক্ষমতাসীন ও বিরোধী দলের। শুরু হয় ঝগড়া ও কথা কাটাকাটি। হঠাৎই পার্লামেন্টে দুপক্ষের মধ্যে তুমুল হট্টগোল। এক পর্যায়ে চলে কিল ঘুষি, হাতাহাতি ও ধস্তাধস্তি। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেইনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংক নিয়ে যে তথ্য দিয়ে হাতে নাতে ধরা খেলেন সালাউদ্দিন আহমেদ। ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ কিন্তু সংসদে একেবারে তুলকালাম কাণ্ড। পাল্টাপাল্টি বক্তব্যের জোরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে একরকম উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তাদের দুজনের মধ্যে কিন্তু একেবারে হট্টগোলের সৃষ্টি হয়ে গেছে। জামায়াতের আমির অভিযোগ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কারণেই কিন্তু এসালাম সুযোগ পেয়েছে আবারও ইসলামী ব্যাংক দখল করার জন্য। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন এই জামায়াত ইসলামের আমির কিন্তু এই ইসলামী ব্যাংক থেকে একটা মুনাফা পান, আর যার ফলেই কিন্তু এখন এই তর্ক বিতর্ক নিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো সংসদ ভবন। যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ রিপোর্টটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি। এর আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। ওনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দিয়ে হচ্ছে বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে, বলেছে। এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেইনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলে ভালো, এটা খুলে দিতেন। এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। RDS নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেওয়া যায়। নারী গ্রাহকের সংখ্যা বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক বুটা জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মানে স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই RDS প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 5ই আগস্টের 2024-এর পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নেই। আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানিও হোক, অসুবিধা নাই। RDS প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি
এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন, কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদেরকে চক্রচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,000। অন্যায্যভাবে কোনো আইন কানুন না দেখিয়ে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা প্রায় সময় ডেমনস্ট্রেশন করে রাস্তায়, আপনারা দেখতে পারেন পত্রিকায়। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল, যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসলো না? কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো, 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখনো আবার একই তারে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? ইসলামী ব্যাংক সহ জামাতপন্থী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএনপি অদ্ভুত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং তাদের সেই অদ্ভুত পরিকল্পনা জাতীয় বাজেটের মাধ্যমে ফাঁস হয়ে গেছে। এটা জামাত বা ইসলামপন্থীদের জন্য জরুরি সতর্কবার্তা। দর্শক, বিএনপি বাজেটের আগেই জামাতপন্থী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসলামের পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন, ইসলামী ব্যাংক ধ্বংস করতে চায়, আদ্দিন মেডিকেল হাসপাতালের মতো একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান যেটা মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের রেয়ার, সেই প্রতিষ্ঠানটা একদম ধ্বংস করে দিয়েছে, পুলিশ মোতায়েন করেছে একদম। আরো নানান আর্থিক প্রতিষ্ঠান বা জামাতপন্থী প্রতিষ্ঠান, ইসলামপন্থী প্রতিষ্ঠানের প্রতি লোলুপ দৃষ্টি বিএনপি রয়েছে। এটা শুধু রাজনৈতিক পরিকল্পনাই নয়, বাজেটের মধ্য দিয়েও এই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। বাজেটের নানান দিক আছে, বাজেট বিশ্লেষণ করতে গেলে কমপক্ষে 5 ঘন্টার আলোচনা করতে হবে। কিন্তু না, আমি জাস্ট সরাসরি জনগণের জীবনের সাথে সম্পৃক্ত এবং ইসলামপন্থীদের সাথে বা বর্তমান ক্রাইসিসের সাথে, বর্তমান রাজনীতির সাথে এই বাজেটের একটা বিরাট, বা বাজেট এটা একটা সিভিয়ারলি পার্ট অফ পলিটিক্যাল ইকোনমি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অর্থনীতির প্র্যাকটিক্যাল থিওরি মেনে বাজেট প্রণয়ন করা হয় না। পলিটিক্যাল অ্যাম্বিশন বা পপুলিজম বাজেট প্রণয়নে ট্রিগার হয়। পপুলিজম এবং ইটস পার্ট অফ পলিটিক্স, জনতুষ্টি, এগুলোই হচ্ছে মূল। এই জন্য এইসব বাজেটকে আমি কোনো বাজেটই বলি না, ফালতু, এগুলো বাস্তবায়নযোগ্য। ইসলামী ব্যাংকে এই যে দুর্বল ব্যাংক বানালো, এখন লিকুইডিটি ক্রাইসিস, আস্থার সংকট, এটা সরকার ইচ্ছাকৃতভাবে একটা স্টেবল ব্যাংকে এই অবস্থা করেছে। এটা পলিটিক্যাল। তারা জামাতের যে অর্থনীতির মডেল অথবা জামাতের যে সফলতা, এখানে জামাতের হাত থেকে একটা ব্যাংক কেড়ে নেওয়া, এটা ভেরি সিম্পল। এসব ব্যাংক কেড়ে নিলে জামাতের কিছু আসে যায় না, কারণ এখান থেকে জামাত সরাসরি কোনো লাভ পায় না। কিন্তু জামাতের লাভ হচ্ছে, এটা একটা মডেল, জামাতি মডেল, সফল মডেল, যে অর্থনীতিতে ইসলামপন্থীরা কতটা সফল, যে এশিয়ার অন্যতম সেরা ব্যাংক, পৃথিবীর অন্যতম সেরা ব্যাংক করতে পারে ইসলামিক মডেলে, জামাতি মডেলে। ইসলামী ব্যাংক এটা অ্যাবসলিউটলি জামাতি মডেল, কারণ ইসলামপন্থীদের অন্যান্য আউটফিট এটাকে সহি মনে করে না। যেমন আহলে হাদিস, দেওবন্দীদের একটা বিরাট অংশ, দেওবন্দীদের অর্ধেক ইসলামী ব্যাংকে জায়েজ মনে করেন, আহলে হাদিসের অর্ধেক মনে করেন, মাতখালি এটাকে হারাম মনে করেন, সুন্নিদের একটা অংশ এটাকে হারাম মনে করেন, সরমনাইও এটাকে জায়েজ মনে করে না। অর্থাৎ সব ইসলামপন্থীদের কাছে ইসলামী ব্যাংক ইসলামিক না, অনেক ইসলামপন্থীদের কাছে ইসলামী ব্যাংক হারাম। এই জন্য এটাকে আপনি জামাতি মডেল বলতে পারেন। প্রকৃতপক্ষে এটা ইসলামিক, বাট আপনি যদি ইসলামী, ওই যে সালাউদ্দিনের কথা মেনে নেন যে জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলামী ব্যাংক মানে ইসলাম না, ঠিক আছে, ইসলামী ব্যাংক ইসলাম না, কিন্তু ইসলামী ব্যাংক জামাতি মডেল। জামাতি মডেল যে কতটা সফল, জামাতি মডেলে যে এশিয়ার সেরা হওয়া যায়, এর মধ্য দিয়ে জামাত যে রাজনৈতিক অর্জন করতে যায়, যে আমরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছি, চালিয়েছি, এশিয়ার অন্যতম সেরা ব্যাংক, তা আমাদের হাতে বাংলাদেশ চালানোর দায়িত্ব দাও, আমরা আমাদের মডেল দিয়ে, সেটাকে আপনি ইসলামিক বললে বলে, না বলে কোনো সমস্যা নেই, আমাদের মডেল দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিই। এই ন্যারেটিভ জনগণ খাচ্ছিল। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু শুরু থেকে, অর্থাৎ যখন
শ্রীলঙ্কা থেকে এসেছে বাংলাদেশে, তখনই কিন্তু এস আলমের গাড়িতে চড়েই কিন্তু তিনি বাড়িতে গিয়েছে। আর যার ফলেই কিন্তু এখন এই স্বরাষ্ট্রমন্ত্রীর উপরেই কিন্তু সন্দেহের তেল। অর্থাৎ এস আলম 5 তারিখের পর এস আলম যেভাবে ইসলামী ব্যাংকের মালিকানা হারিয়েছে, ঠিক সেভাবেই কিন্তু এখন বিএনপি ক্ষমতায় আসার পর এই সালাউদ্দিন আহমেদের মাধ্যমেই কিন্তু আবারও এস আলম এই ইসলামী ব্যাংক দখল করতে চাচ্ছে। অর্থাৎ দর্শক, হিসাবটা কিন্তু একেবারে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর। আপনারা আশা করি সকলেই কিন্তু বুঝতে পারছেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধনেই কিন্তু আবারও কিন্তু নতুন চেয়ারম্যান বসানো হয়েছে ইসলামী ব্যাংকে, যেমনটা কিন্তু অভিযোগ করছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর সত্যি সত্যি যদি এমনটা হয়, তবে দর্শক, বাংলাদেশের আকাশে কিন্তু একেবারে কিন্তু মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে, এমনটাই কিন্তু ধরে নেওয়া যায়। কারণ একটা দেশের চালিকা শক্তি হচ্ছে ব্যাংক, আর তাও আবার কিন্তু বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ব্যাংক কিন্তু এই মুহূর্তে ইসলামী ব্যাংক। আর সেই ব্যাংকে যদি এক দেউলিয়া হয়ে যায় দর্শক, বাংলাদেশ কিন্তু একেবারে ধ্বংসের পথে চলে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের সংসদের তর্ক বিতর্ক এই বিষয়গুলি দেখার পর দর্শক, এই সম্পর্কে আপনার কি মনে হয়? এই ইসলামী ব্যাংক ধ্বংসের পিছনে কার হাত থাকতে পারে? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন সকলেই।